প্রায় 3 ঘন্টা হবে বাসার বাইরে দাঁড়িয়ে আছি। এতবার করে কলিং বেল দিচ্ছি, ডাকাডাকি করছি, কিন্তু কেউ এসে দরজা খুলে দিয়েছে না। কেউ এসে বললে ভুল হবে, বাসায় কেউ নেই, শুধুমাত্র আপু ছাড়া, কিন্তু সেও আসে না। আমি কোনো কিছু খোঁজে না পেয়ে পাশে থাকা গাছ বেয়ে আপুর বেলকনিতে চলে যাই, কারণ এইটাই একমাত্র পথ খোলা আছে আমার কাছে। গাছ বেয়ে বেলকনিতে গিয়ে আপুর দরজা খুলে রুমের মধ্যে গিয়ে দেখি আপু ফোনে মুভি দেখছে হেডফোন দিয়ে। আমি আপুর কাছে গিয়ে ওর কান থেকে হেডফোনটা খুলে ফোনটা হাতে নিয়ে বললাম, দেখ তো, তোকে আমি কতবার ফোন করেছি, স্ক্রিনের দিকে একবার তাকা। আর বাইরে থেকে কতবার ডাকাডাকি করেছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। সেই যে ধ্যান মেরে বসে থেকে মুভি দেখছিস। আমার কথা শুনে আপু আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আমি পুরো ভয় পেয়ে যাই আপুর তাকানো দেখে। এত বছর ধরে এই বাসায় আছে, কিন্তু আজ পর্যন্ত আপু কখনো এমনভাবে আমার দিকে তাকায় নাই। আমি আমতা আমতা করে বলতে লাগি, আপু সরি তোমাকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার জন্য। আমি বাইরে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমাকে ফোন দিয়েছি, ফোন রিসিভ করছো না, ডাকছি, ডাকাডাকি করছি, তুমি তো তাও উত্তর নিচ্ছ না। পুরো মহল্লার মানুষ আমার ডাক শুনে আমার দিকে তাকিয়ে আছে। শেষে কিছু খোঁজে না পেয়ে আমি এই তোমার বেলকনির পাশে থাকা গাছটা বেয়ে তোমার বেলকনিতে আসি। তারপর আমি রুমের মধ্যে আসি। আমার কথা শেষ হতে না হতেই পপি আপু আমার হাত থেকে তার ফোনটা কেড়ে নেয়। তারপর গ্যালারিতে ঢুকে একটা পিক আমার দিকে এগিয়ে দিয়ে বলে, তোর বাসায় আসতে হবে কেন? ওই মেয়েগুলোর সঙ্গে গিয়ে থাক। কি রোম্যান্টিক সিন! আমি তো দেখে পুরো অবাক হয়ে যাই। মা বাবার সামনে এমন হাবদা হয়ে থাকিস যেন কেউ বুঝবেই না তোর মনে মনে এত প্যাচ। যে মা বাবা বাসা থেকে চলে গেছে অমনি শয়তানি শুরু করেছিস। রাতে রাতে বাসায় ফিরিস। গতকাল না হয় খুলে দিয়েছিলাম, কিন্তু আজকে এই পিকটা তোর এক বন্ধু আমাকে সেন্ড করেছে। আমি দেখে পুরো অবাক হয়ে যাই। প্রথমে বিশ্বাসটাই করতে পারিনি, বাট পরে যখন ভিডিও করে আমাকে পাঠায়, বিশ্বাস না করেও আর থাকা যায়? আপু এই পিকগুলো তোমাকে কে দিল? আর তুমি অন্য মাইন্ডে নিও না, এইগুলো হচ্ছে আমার বান্ধবী, একটু একটু ড্রিঙ্কস করে, আমি ওদের সঙ্গে জুস খাচ্ছিলাম, ড্রিঙ্কস কিন্তু করিনি। এই দেখো। কথাটা বলেই আপুর সামনে গিয়ে আমি মুখ দিয়ে হা করি। আপু আমার মুখ থেকে গন্ধ পেয়ে নাক চেপে ধরে গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি হা হয়ে আপুর দিকে তাকিয়ে আছি। আজকে যে প্রথম থাপ্পড় মারলো তা না, বাট থাপ্পড় দুইটা অনেক জোরে সোরে মেরেছে, যেন 100 বছরের রাগ আমার উপর জমেছিল তার। কি বললি? ড্রিঙ্কস করিসনি তাই না? আমি ড্রিঙ্কসের তো গন্ধ জানিই না, তাই না? তো মুখ দিয়ে তো তোর পুরো গা দিয়েই তো ড্রিঙ্কসের গন্ধ বেরোচ্ছে, আর বলছিস তুই ড্রিঙ্কস করিসনি? আর কি কি করেছিস তা না জানতে চাই আমি? যা, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা, তোকে আমি দেখতেও চাই না এই মুহূর্তে। আপু প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি মোটেও অমন ছেলে না। আজকে বন্ধুদের পাল্লায় পড়ে এই ভুল করে ফেলেছি, আর কখনো করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, আমি তোর কি হই? যা, তোর রুমে যা। তোকে দেখলে না গায়ে 100 ডিগ্রি রাগ উঠে যাচ্ছে আমার। কখন কি করে ফেলবো আমি নিজেও জানবো না। পরে উল্টোপাল্টা কিছু করে ফেললে পরে মা বাবা আসলে তাদের কাছে গিয়ে বলবি, তখন মা আর বাবা আমাকে বকা দেবে। তার থেকে ভালোই ভালোই বলছি আমার সামনে থেকে চলে যা। আমি সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পপি আপু রুমের দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। আমি তার কথাগুলো ভেবে অবাক হয়ে যাই। তিনি আমাকে নিয়ে এত বাজে ভাবেন কেন? আর আমি অন্য মেয়েদের সঙ্গে থাকলে তিনি এমন করেন কেন? আজকে প্রথম না, এর আগেও যখন আমার বাইকের পিছনে আমার বান্ধবীদেরকে নিয়ে ঘুরতাম, তখন দেখলে সে অনেক রেগে যেত। বাসায় আসলে আমাকে অনেক মারধর করতো। আর আজকে কে দিল এই পিকগুলো আপুর কাছে? যদি জানতে পারি তাহলে তার একদিন কি আমার একদিন। কথাগুলো আর মনে ভাবতে ভাবতে আমার রুমের দরজার কাছে চলে আসি। তারপর দরজা খুলে রুমের মধ্যে যেতে যাব, তখনই দেখি দরজা লক করা। এত করে চেষ্টা করছি খোলার, বাট লক করা। আমি তো দরজা লক করে বাইরে যাইনি, তাহলে দরজা লক করলো কি? আমার আর বোঝার বাকি রইল না, নিশ্চিত এই কাজ পপি আপুর। তিনি দরজা লক না করলে কেউ লক করতে পারে না। আঙ্কেল আন্টি তো বাসায় নেই, আর কাজের মেয়ে, ওদেরও তো এত সাহস হবে না যে এখন চিন্তা করতে লাগি কি করব। এবার সুভাষ তাকিয়ে ভাবতে লাগি কি করব। তখনই ফোনের টুম করে মেসেজ সিন হয়। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আমার বান্ধবী মেসেজ করেছে।
আমি তার রিপ্লাই না দিয়ে সময়ের দিকে তাকিয়ে তো আমি অবাক হয়ে যাই। রাত 3টা বেজে গেছে। এত রাতে আমি বাইরে থাকলাম, আর পপি আপু কি আমার জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করছিল? তা না হলে ঘুমিয়ে যাওয়ার কথা, তিনি তো মুভি দেখছিল। আমারই বোঝার ভুল। তারপর আমি ফোনটা পুনরায় পকেটে রেখে ড্রয়িং রুমে চলে যাই। সোফায় ঘুমিয়ে পড়ি। চোখে অনেক ঘুম আসায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে আমার আমার মুখে ঠান্ডা পানি লাগায়। আমি হকচকে উঠে বসি। মিটমিট করে তাকিয়ে দেখি হাতে পানির বালতি নিয়ে পপি আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে বোঝার চেষ্টা করলাম যে সে এখনও রেগে আছে কিনা। তার মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কত বেজে গেছে। সব কাজের মেয়েরা কাজ করা শুরু করেছে। বাবা, একটা দুধ কলা দিয়ে না একটা কালসাপ পুষছে। কাজ নেই সারাক্ষণ ঘুমানো আর টাকা ওড়ানো। এবার বাবা আসুক, বলবো তোকে যেন বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবার টাকা খাওয়া আর মেয়েদের সাথে মজা মস্তি করা, তাই না? আমি কখনো ভাবতে পারিনি পপি আপু আমাকে চাচার টাকায় চলি বলে খুঁটে দেবে, কিন্তু আজকে সেই খোঁটাটাও শুনতে হলো। অনেক খারাপ লাগলো, কিন্তু পপি আপুকে বুঝতে না দিয়ে হাসি মাখা মুখ নিয়ে তাকে বললাম, আপু কি বলছো এগুলো? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছ মানে? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আর কখনো করবো না। আর জানি না তুমি আমাকে মেয়েদের সঙ্গে ঘুরতে দেখলে একদমই পছন্দ করো না কেন। আমি থাকবো না তোমাদের বাসায়। চাচা আসুক, আমি চলে যাবো এই বাড়ি থেকে। বলার সময় বলাই যায়। একবার বাড়ির বাইরে যা, দেখ পরিস্থিতি। একটা জব তো পাবি না, যার সাহায্যে তুই চলবি। বড় বড় কথা বলতে এসেছে, বাবাকে আসতেই হবে। আসতে বলতে না না, বাবাকে কেন আসতে হবে? তুই যা না, এখনই যা, বাড়ি থেকে বেরিয়ে যা। কথাটি বলেই পপি আপু বালতি হাতে নিয়ে আমার সামনে থেকে চলে যায়। আমি অনেক কষ্ট পাই তার এমন কথা শুনে। এতদিন ধরে অনেক মেরেছে, অনেক কথা বলেছে, বাট আজকে প্রথম সে আমাকে চাচার টাকায় খায় বলে খোঁটা দিচ্ছে আমাকে। তারপর সোফা থেকে উঠে রুমের দিকে যেতে লাগি। তখনই এক পা পেছনে চলে আসি। ভাবি কালকে তো রুমে লক করা ছিল, আজকে খুলেছে কি খুলে নাই। আর কোনো চিন্তা না করে রুম থেকে বের হতে যাব, অমনি পেছন থেকে কাজের মেয়ে বলতে লাগে, ভাইজান আপনার রুমে যান, ফ্রেশ না হয়ে কোথায় যাচ্ছেন? আর এই নেন আপনার রুমের চাবি, আপামনি দিয়ে গেছে, আপনাকে দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, এই নেন। তারপর আমি মেয়েটির হাত থেকে চাবিটা নিয়ে আমার রুমের দিকে অগ্রসর হই। রুমের সামনে গিয়ে দরজা খুলে রুমের মধ্যে প্রবেশ করে তো আমি অবাক হয়ে যাই। রুমের চারপাশটা অগোছালো, টিভিও ল্যাম্পলাইট, টিকিটের বিল ভেঙে চুরে আছে। রুমের মধ্যে কোনো কিছুই আর ঠিক নেই। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজনের ওপর আরেকজনের অনেক রাগ থাকলে রুমের এই 12টা বাজাতে পারে। আর একটু আগাতেই হঠাৎ করে শব্দ হয়ে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখি বাবা আর মার ছবি কাজ দিয়ে বাঁধা ছিল, ওইটা মাটিতে পড়ে আছে। পায়ে লাগায় ফিঙ্গার চুরমার হয়ে যায়। আমি কাজগুলো সরিয়ে বাবা মার ছবিটা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে সোফায় দিয়ে বসে চোখ বুঝতেই অতীতে ঝাঁপ দেই। আসেন আপনাদেরকে আজ থেকে 4 বছর আগের অতীত নিয়ে ঘুরিয়ে আসি। সবার আগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ, বাবা মার একমাত্র সন্তান। বাবার বড় একটা কোম্পানি আছে যা তিনি দেখাশোনা করেন। এছাড়াও বাবা আরও অনেকগুলো ফ্যাক্টরি আছে যেগুলো দেশে নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনই এক সকালে ঘুমাচ্ছিলাম, ঠিক তখনই মা এসে বলতে লাগে, বাবা জলদি জলদি তৈরি হয়ে নে, আমরা তো নানুর বাসায় যাব। মা আর একটু ঘুমাতে দাও না, কেবল তো সকাল, এত সকালে কেন যাবে? আর একটু পর না হয় বের হও, আমি একটু ঘুমিয়ে নেই। তোকে কত করে বলেছি তোর নষ্ট বন্ধুদের সঙ্গে মেলামেশা করবি না, তারা অনেক বাজে। কিন্তু কে শোনে কার কথা? আমার কথা তো তুই একদমই শুনিস না। তোর বন্ধুরা শুধু তোর সেদিনের বন্ধু, দৌড় দিবে নয়। কোন সময় তুই বিপদে পড়িস তখন তোর বন্ধুদেরকে ডাকবি, দেখবি তখন তোকে তারা কোনো মূল্যই দিচ্ছে না। মা আমার বন্ধুরা অনেক ভালো, তোমার কাছ থেকে তাদের বিষয়ে জানতে হবে না। আর তুমি এখন রুম থেকে যাও তো, আমি একটু ঘুমিয়ে নেই। দিনভর তোর কোনো কাজ নেই, শুধু বাউন্ডারের ছেলেদের মতো ঘোরাফেরা করা। রাত হলেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, রাত যখন ভারী হবে তখন বাসায় আসা। পড়ালেখার কোনো নামগন্ধই নেই। তোর বাবার এত এত কোম্পানির সয় সম্পত্তিগুলো কারা দেখবে বল? তুই ব্যতীত যদি লেখাপড়া না করিস, দেখবে বল কে? তাহলে এই সয় সম্পত্তির কিছুই তো পাবি না। তখন দেখবেই অন্য কেউ তোর বাবার সম্পত্তিগুলো দখল করে নিবে।
আমি বলি কি, এখনো সময় আছে বাবা, একটু লেখাপড়ায় মনোযোগ দে, বন্ধুদের সঙ্গে আড্ডা কমিয়ে দে। আমি বলছি না যে তুই বন্ধুদের সঙ্গে আড্ডা দিস না, কিন্তু তুই যে ছেলেদের সঙ্গে আড্ডা দিস তার প্রত্যেকে নেশাখোর। তুই ওদের সঙ্গে থাকতে থাকতে তুইও খারাপ হয়ে যাবি। আমরা চাই না আমার ছেলে খারাপ হোক। মা, সকাল হয়েছে আর তোমার জ্ঞান কেন শুরু হয়েছে? যাও, উঠছি। আমিও ফ্রেশ হয়ে রুম থেকে বের হচ্ছি। এখন তো রুম থেকে যাও। আমার কথা শুনে মা রুমের মধ্যে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে চলে যায়। আমি আবারও ঘুমের রাজে পাড়ে জমাই। একটু পর ঘুম থেকে উঠে দেখি বেলা 1টা বাজে। আমি তো চমকে উঠি। মা আর বাবাকে তো বলেছিলাম আমি উঠছি ঘুম থেকে খুব তাড়াতাড়ি, কিন্তু 1টা বেজে গেছে। না, নানুদের বাসায় যাবে কখন? আমার আছে কপাল কপাল পুলো রে ভাই। তারপর আমি তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। রুমে এসে পোশাক পরিবর্তন করে নিজেকে একটু পরিপাটি করে ড্রয়িং রুমে আসতেই কাজের মেয়ে এসে আমাকে বলতে লাগে, ভাইজান, খালামণি আর খালু আপনার নানার বাসায় গেছে, ওনারা আসবে কিছুদিন পরে। আপনার যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি ঘুম থেকে না ওঠায় তারা চলে গেছে। আপনার নানা একটু অসুস্থ, তো এর জন্য খালামণি আর খালু বলে গেছে আমি যেন আপনাকে দেখে শুনে রাখি, আর রাত হলে যেন বাসার বাইরে বের হতে না দেই। ও আচ্ছা, তাহলে আমাকে পর্যবেক্ষণ করার জন্য মা বাবা তোকে রেখে গেছে। যা, তোকে ছুটি দিয়ে দিলাম, তুইও চলে যা। আর মা আর বাবা কবে আসবে সেটা আমি ফোন করে জেনে নেব। না ভাইজান, খালামণি আর খালু বলে গেছে আমি যেন বাসায় না যাই, আপনাকে খাবার দাবার রেখে দেই। তাদের আসতে একটু দেরি হবে, এই ধরেন মিনিমাম 15 থেকে 20 দিন লাগবে। দেখ, তোকে যা বলেছি তাই কর। তুই বাড়ি থেকে তোর বাসায় চলে যা। ছেলে মেয়েদেরকে একটু সময় দে। আর এই যে কিছু টাকা, আমার বিষয় নিয়ে তোকে ভাবতে হবে না। আমি হোটেলে কিংবা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। আর তুই তো দেখিসই আমি অধিকাংশ সময় বাসার বাইরে থাকি, শুধু শুধু রাতটুকু বাসায় থাকি। কথাটা বলে আমি আমার মানিব্যাগ বের করে 10,000 টাকা কাজের মেয়ের দিকে এগিয়ে দিই। তারপর আমার হাত থেকে কাজের মেয়েটা 10,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আমি খাবার টেবিলে গিয়ে দেখি খাবার বেড়ে রেখেছে আমার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদেরকে ফোন দিই। ফোন দিতে ওই ব্যাস থেকে ফোন রিসিভ করে বলতে লাগে, কিরে শালা, এ অবেলায় ফোন দিলি যে? কোনো কিছু সমস্যা হয়েছে তোর? আরে না, কিছুই হয়নি। ফোন দিলাম কারণটা হলো মা আর বাবা বাসায় কেউ নেই, পুরো বাসাটা ফাঁকা। তাই ভাবছি সব বন্ধু আর বান্ধবীরা মিলে একটা বড়সড় পার্টি দিই। তুই কি বলিস? কি বলিস? সত্যি আঙ্কেল আন্টি নেই? কোথায় গেছে আর আসবে কবে? নানু ভাই অসুস্থ থাকায় গ্রামে গেছে, আসতে 15 থেকে 20 দিন লাগবে। তাই তোদেরকে বললাম সব বন্ধুরা মিলে বড়সড় একটা পার্টি দিই। কি বলিস তুই? আরে শালা, তাই বলে তোরে আমরা তো এটাই ভাবছিলাম, বড় সড়ো একটা পার্টি দেব। বাট কোথায় দেব তা খুঁজে পাচ্ছিলাম না। আমি কালকে সেই বিষয়টা নিয়ে সাদ্দামের সঙ্গে কথা বললাম। তারা একটা রিসোর্টে আয়োজন করার কথা বলতেছিল, কিন্তু তার আগে তো হয়ে গেল। তোর বাসায় না হয় পার্টিটা দে। আমি বলছি কি, আজকে দেই। তা তোরা যা ভালো মনে করিস তাই কর। কথাটা বলেই আমি ফোনটা কেটে দিই। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে ফোন বের করে গেমস খেলছিলাম। তখনই দরজায় কলিং বেল দেয়। আমি আমার রুম থেকে বের হয়ে মেন গেটটা খুলে দেখি আমার সব বন্ধুরা এক একজনের হাতে অনেকগুলো প্যাকেট। আমি তো সেইগুলো দেখে অবাক হয়ে ওদের দিকে তাকাতেই ওরা বলে, আরে অমনভাবে তাকিয়ে আছিস কেন? এগুলো ফরেনার। আমি পার্টি দেওয়ার জন্য আগে থেকেই বাসায় কিনে এনে রেখে দিয়েছিলাম, তাই আনলাম। আর আমি ডিজে পার্টিকে ফোন করেছিলাম, ওরা আসছে। ওরা যেভাবেই হোক রাত হওয়ার আগেই পুরো বাসাটা সাজিয়ে দেবে। তাহলে তো সব কিছু হয়েই গেল। এখন চল রুমে গিয়ে আড্ডা দিই। তারপর রুমে গিয়ে সব বন্ধু আর বান্ধবীরা মিলে আড্ডা দিতে লাগে। ওদের ভাবসাব আমার কিছু ভালো লাগছিল না। প্রত্যেকজনে জোড়া জোড়া বসে আছে। আমি ওদের দিকে তাকিয়ে বলতে লাগি, কী রে, তোদের ভাবসাব আমার তেমন ভালো লাগছে না। জোড়ায় জোড়ায় বসে আছিস যে? আরে বলিস না, আমি এদিকে প্রপোজ করেছিলাম, রহিম শান্তাকে প্রপোজ করেছিল, সবাই সবার পছন্দের ফ্রেন্ডকে প্রপোজ করেছে ছিল, আর ওরাও রাজি হয়ে যায়। তাই আমরা সবাই এখন রিলেশনশিপের মধ্যে আছি। সার্কেলের মধ্যে শুধু তুই ফাঁকা পড়ে আছিস, আর কোনো বান্ধবী নেই যে তার সঙ্গে প্রেম করবি। আমরা সবাই জোড়া জোড়া বসে আছিস, তুই দেখ একা বসে আছিস। কথাটা বলেই আমার সব বন্ধুরা হা হা করে হাসতে লাগে। আমি তাদের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। আমি যেন এলিয়েন। ওদের দিকে রাগি দৃষ্টিতে তাকাতেই ওরা সবাই হাসি থামিয়ে দেয়। আমি ওদেরকে উদ্দেশ্য করে বলতে লাগি, দেখ,
সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। এই লাইফের মতো আর হয় না। যখন খুশি তখন যেখানে সেখানে যেতে পারবো, মনের ইচ্ছায় কাজ করতে পারবো। এই দেখ, তুই টেনশন করছিস, এখন অন্য একটা মেয়ের দিকে তাকাবি, তখনই দেখবি ইসিতে তোকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে। আমি চাইলে অন্য একটা মেয়ের সঙ্গে শুয়ে থাকতে পারবো, তারপর অনেক মজা মস্তিও করতে পারবো, চলাফেরাও করতে পারবো, কিন্তু তুই তো তা পারবি না, বুঝলি? এটাই হচ্ছে সিঙ্গেল লাইফের মজা বেটা। হরে ভাই, তুই ঠিক বলেছিস। জেনে শুনে প্যারা কাঁধে তুললাম রে। কি বললি তুই? আমরা প্যারা আর তুই আমাদেরকে কাঁধে তুলেছিস? তোর সঙ্গে রিলেশন করাটাই আমার ঠিক হয়নি। আমার আগে বোঝা উচিত ছিল তুই ছেলে একদম বাজে। স্বাধীন যা বললো সেই অনুযায়ী তুই চলাফেরা করবি, কিন্তু আমি থাকতে তা করতে দেব না। এই তো তোর সঙ্গে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আর একটা বারও আমার সঙ্গে কথা বলবি না। ইশিতা কথাটা বলেই অন্য পাশ মেরে আমি বসে তার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছি না। সাদ্দামের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে রাগের ইশিতে তাকিয়ে আছে। আমি ওকে চোখের ইশারা দিয়ে বোঝাই ওকে ম্যানেজ কর। তারপর সাদ্দাম গিয়ে ইশিতার পাশে বসে ইশিতার হাতটা ওর হাতের মধ্যে গোছে বলতে লাগে, আরে সোনা, তুমি ভুল বুঝছো কেন? আমি তো সাধনের মন রক্ষা করার জন্য কথাটা বললাম। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি বলো? হয়েছে, তোকে আর ঢং দেখাতে হবে না, সর আমার কাছ থেকে। তারপর সাদ্দাম ইশিতা দুজনে কথোপকথন দেখে আমি বাস থেকে হেসে চলেছি। সাদ্দাম ইশিতাকে ম্যানেজ করে ফেললো দেখে দুজনে কাঁধের উপর মাথা রেখে আমাদের দিকে ফিরে তাকায়। আমরা ওদের কাণ্ড দেখে সবাই হেসে ফেলি। আমাদের হাসি দেখে ওরা দুজনেই হেসে ফেলে। সবাই মিলে আড্ডা দিতে দিতে বিকেল পেরিয়ে রাত হতে চলল। তখনই বাইরে থেকে একটা ছেলে এসে বলতে লাগে, ভাই বাড়িটা সাজানো হয়ে গেছে আর ডিজের ব্যবস্থা করা হয়েছে, একবার এসে বাইরে দেখেন। ছেলেটার কথা শুনে আমরা সবাই বাসার বাইরে এসে দেখি পুরো বাড়িটা সাজানো হয়েছে। দেখে যে কেউ বুঝতে পারবে যেন এই বাড়ির ছেলের বিয়ে, কিন্তু তা না, ডিজের আয়োজন করা হয়েছে। পাশে অনেকগুলো সাউন্ড সিস্টেম বক্স, এর সঙ্গে আরও অনেক লাইট সাউন্ড সিস্টেম বক্সে গান দিতে সবাই নাচতে লাগে। তাদের গার্লফ্রেন্ডকে নিয়েও আমি ড্রিঙ্কস হাতে নিয়ে একা একাই যাচ্ছি। ওরা সবাই আমার নাচ দেখে হাসতে লাগে। সেইভাবে অনেক সময় পার হয়ে যায়। এইটু পর সবাইকে উদ্দেশ্য করে আমি বলতে লাগি, কিরে তোরা কি আজকে রাতটা এইভাবেই পার করে ফেলবি? সেই সকালে খাবার খেয়েছি, অনেক ক্ষুধা লেগেছে, চল সবাই মিলে বাইরের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। আমার কথা শুনে সবাই সায় জানায়। তারপর যে যার বাইক নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। তারপর আমি খাবার অর্ডার দিতে একটু পরে খাবার চলে আসে। তারপর খাবার দাবার শেষ করে আমি খাবারের বিলটা মিটিয়ে পুনরায় সব বন্ধুদেরকে নিয়ে বাসায় চলে আসি। সবাই আনন্দ ফুর্তি করছে, পাশে বসে থেকে আমি ড্রিঙ্কস করছি আর ওদের নাচ গান দেখছি। আনমনে ভাবছি আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে ওদের মতো তাকে নিয়ে এনজয় করতে পারতাম, কিন্তু এই পোড়া কপালে আমার বুঝি আর গার্লফ্রেন্ড হবে না। আর মনের কথাগুলো ভাবছিলাম, তখনই ফোন করে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। এখন যদি ফোনটা রিসিভ করি নির্ঘাত বাবা অনেক প্রশ্ন করবে, কোথায় আছি আর গান বাজনা কিসের এইসব। তাই আমি ফোনটা রিসিভ করি না, পাশেই ফোনটা রেখে দেই। ফোন বেজে চলেছে তো বেজেই চলেছে, আমার সেই দিকে কোনো হেলদোল নেই। সেভাবে অনেক সময় পার হয়ে যায়। বাবা ফোন দিতে দিতে এক পর্যায়ে ফোন দেওয়া বাদ দিয়ে দেয়। আমি ড্রিঙ্কসের বোতলটা নিয়ে সব বন্ধুদের মাঝখানে নিয়ে নাচতে লাগে। সেইভাবে পার হয়ে যায় অনেকটা সময়। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বেজে গেছে। আমি তখন আমার সব বন্ধু বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগি, কিরে তোদের কি এনজয় করা হয়নি? এখন তো ভোর হয়ে আসবে, চল সবাই ঘুমিয়ে পড়ি। আমার কথা শুনে সবাই যে যার গার্লফ্রেন্ডের কাঁধে হাত রেখে রুমে চলে যায়। আমি সোজা আমার রুমে চলে আসি। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি সকাল 12টা বেজে গেছে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিই। পোশাক পরিবর্তন করে বাইরে এসে দেখি এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তারপর আমি গেস্টের রুমে গিয়ে একটা রুম করা লাগে, তখনই রুমের দরজা খুলে দেই। সাদ্দাম রুমে উকি দিয়ে দেখি ইশিতা তার শরীরে কাঁথা জড়িয়ে শুয়ে আছে। আমি সাদ্দামের দিকে বড় বড় করে তাকাতেই সাদ্দাম বলে, কি ভাই, কি হয়েছে? এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমরা তো এখন আর ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের মধ্যে তো এসব হতেই পারে, স্বাভাবিক। তাই বলে আমার বাসায় তুই এইসব করবি? আমার বাসাটাকে কি তুই হোটেল কিংবা আবাসিক হোটেল পেয়েছিস বল? আরে বাদ দে না, দেখ সবাই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে শুয়ে আছে, আমি তো আর একা নই। আমাকে বলে তুই কি করবি? কি রে, কে আসছে ভাই? আমাকে আরও একটু শান্তি দে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। শালা অসময়ে কে আসে আবার ডাকাডাকি করে রে? আরে স্বাধীন এসেছে,
আমাদেরকে এমন অবস্থায় দেখে অনেকটা রেগে গেছে রে। দেখ ঈশিতা, এসব কি হচ্ছে বাসায়? তোর বাসায় যদি এরকম হতো তুই মেনে নিতি? মেনে নিতাম না মানে? আমি আরও সাহায্য করতাম, যখন যা লাগে তা দিয়ে, যখন যা কিনে আনতে বলতো তা দিয়ে, বুঝলি? তোর মতো এত কৃপণ হতাম না। কি, ওর কি এখনো নেশা কাটেনি? যা, ওর নেশা কাটিয়ে আয়, আমি গেলাম, তাড়াতাড়ি উঠে আসিস। কথাটা বলে সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে আমি আমার রুমে চলে আসি। রুমে এসে সবাই বসে ফেসবুকিং স্ক্রলিং করছিলাম, তখনই একটা নিউজ চোখে পড়ে। আমার চোখ আটকে যায়। ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে কাঠদার মোড়ের সামনে একটা প্রাইভেট কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় প্রাইভেট কারে থাকা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে। নিহত হাজব্যান্ড ওয়াইফ দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিউজটার দিকে তাকিয়ে আছি, কি বলছে এসব? আর প্রাইভেট কারটা ছিনা ছিনা লাগছে কেন? বোধহয় এটা আমার বাবা আর মার প্রাইভেট কার। আর তারা তো আমার নানু বাড়িতে যাচ্ছিল। আমার নানু বাড়িতে ওইদিকে এগুলো ভাবতে পারছি না, তখন প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা শুরু করে আমার। হঠাৎ হাতে থাকে স্মার্টফোন, বাইরে সাউন্ড হতে লাগে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রং নাম্বার। ফোন রিসিভ করবো কি না করবো তা ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। তারপর পুনরায় আবার ফোন রিং হতে লাগে। যেই ভাবা সেই কাজ। আমি ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে একটা লোক বলতে লাগে, আমি কি মিস্টার স্বাধীন শেখের সঙ্গে কথা বলছি? জি হ্যাঁ, আমি স্বাধীন শেখ। কি আপনি? আমার পরিচয়টা না হয় একটু পর আপনি পেয়ে যাবেন। তা আপনার বাবার নাম কি ইমরান শেখ? হ্যাঁ, আমার বাবার নাম ইমরান শেখ। আপনি এত কিছু জানতে চাচ্ছেন কেন? কে কে আপনি আর আপনার পরিচয়? আপনার বাবা আর মা অ্যাক্সিডেন্ট করেছে, তাদের অবস্থা একদম গুরুতর, বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে। আপনি জলদি জলদি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চলে আসেন। কি বলছেন এগুলো আবোল তাবোল? আমার মা বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কেন? তারা তো আমার নানু বাসায় যাচ্ছিল। আপনাকে যা বললাম তাই করেন, জলদি জলদি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চলে আসেন। বাকি কথা না হয় সামনাসামনি কথা বলে বুঝতে পারবেন। ফোনের ওই পাশে থাকা ব্যক্তিটি কথা বলে ফোনটা রেখে দেয়। আমার চোখে নিভসে যেন অচুর ফোঁটা বের হতে লাগে। আমি আর কোনো চিন্তাভাবনা না করে গ্যারেজ থেকে আরেকটি প্রাইভেট কার নিয়ে সোজা রওনা দেই মনসুর আলী মেডিকেল কলেজের উদ্দেশ্যে। ড্রাইভ করতে করতে প্রায় 3 ঘন্টা পরে এসে পৌঁছাই সেখানে, হাসপাতালের মধ্যে। সামনে অনেকগুলো পুলিশ 2টা লাস্ট ডেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সেদিকে এগিয়ে যেতেই পুলিশগুলো আমাকে দেখে বলতে লাগে, কে আপনি? আর এখানে আপনার কাজ কি? যান এখান থেকে, জলদি চলে যান। স্যার, আমার মা আর বাবা এই হাসপাতালে ভর্তি। তারা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আনুমানিক 12টার দিকে। এই একটা লোক ফোন করে আমাকে এইখানে আসতে বলল। আমার কথা শুনে পুলিশ কনস্টেবলটা লাশ মোড়ানো থাকা ব্যাগটা পেন খুলে দিল। আমি ব্যাগের মধ্যে থাকা 2টা লাশ দেখে অবাক হয়ে যাই। 2টাই হচ্ছে আমার মা আর বাবা। নিমিষেই আমার চোখ বেয়ে অশ্রুর বন্যা বইতে লাগে। হাঁটু কেড়ে মাটিতে পড়ে যাই। আমার এমন করুণ কাণ্ড দেখে পুলিশ কনস্টেবল এসে আমাকে ধরে দাঁড় করিয়ে বলতে লাগে, বাবা, তুমি ভেঙে পড়ো না। মানুষকে তো মৃত্যুবরণ করতেই হবে, সেটা হোক 2 দিন আগে কিংবা 2 দিন পরে। তুমি নিজেকে একটু সামলাও। তারপর পুলিশ কনস্টেবল তাদের কিছু ফর্মালিটি পূরণ করে লাশটা একটা অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তারপর আমি সেখান থেকে আমার দাদার বাসায় নিয়ে যাই। তারা আমাকে এমন সময় আর অ্যাম্বুলেন্স দেখে অবাক হয়ে যায়। বাড়ি থেকে এক এক করে সবাই বের হতে লাগে। দাদা দাদি, চাচা চাচি, ফুপা আর ফুপি। আমি অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে দাদার কাছে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তারপর দাদা সহ সবাইকে উদ্দেশ্য করে আমি সব কিছু বলে দিই। তারা আমার কথা শুনে অনেক কান্না করতে লাগে। নিমিষে যেন হাসি উজ্জ্বল পরিবেশটা কান্নায় আমেজে ভেসে পড়ে। এক এক করে পুরো গ্রামের মানুষ ভরে যায় বাড়িতে। তারপর রাতে কবর খোঁড়া হয়। রাতে কবরস্থ করা হয়। আমি সেইখানে দাঁড়িয়ে থেকে অচরে কান্না করছি। আর আনমনে কেন বাবা মা আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেল। এখন আমি কী নিয়ে বাঁচবো, কেমনভাবে চলাফেরা করব। যেখানে যতই তোমাদের কথা অমান্য করি না কেন, তোমাদের ছাড়া এক মুহূর্ত আমি চলাফেরা করতাম না। তোমাদের না দেখলে আমার ভালো লাগতো না। এখন আমি কীভাবে তোমাদের ছাড়া একা একা থাকবো? প্লিজ তোমরা ফিরে আসো না। সেইভাবে অনেকক্ষণ কবরের সামনে দাঁড়িয়ে থেকে পাগলামি করছিলাম। তখন চাচা আমাকে হাত ধরে সেখান থেকে একটু দূরে নিয়ে আসে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখো বাবা, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
তোমার মা আর বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে দেখাশোনা করব। চাচার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগি। আমি নিজেকে নিজে যেন কন্ট্রোল করতে পারছি না। তারপর চাচা আমাকে ধরে কোনো মতে কবরস্থান থেকে বের করে বাসায় নিয়ে আসে। সবাই আমাকে বোঝাচ্ছে। ফুপিয়া চাচি এসে আমাকে খাবার খাইয়ে দিতে লাগে, কিন্তু আমি খাবার খাচ্ছি না। দেখ, তোর একটা মা মারা গেছে তো কি হয়েছে, আমরা তোর অনেকগুলো মা এখনো জীবিত আছি। তুই নিজেকে সামলা বাবা, আজ থেকে তোকে কখনোই তোর মার অভাব বুঝতে দেব না। আমরা তোকে অনেক ভালোবাসবো। আমি তাদের কথা শুনেও যেন না শোনার মতো সামনের দিকে তাকিয়ে আছি। তারপর চাচি বাড়ির সবার অনেক জোরাজোরিতে খাবারটা খেয়ে নেই। খাবার খেয়ে আমাকে একটা রুম দেখিয়ে দেয়। আমি রুমে গিয়ে আনমনে চিন্তা করছিলাম। শরীরটা অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি। অন্যদিকে আমার সব বন্ধু আর বান্ধবীরা ঘুম থেকে উঠতে উঠতে বেলা 2টা বেজে যায়। তারপর ওরা যে যার রুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। পুরো বাসা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আমাকে কোথাও খুঁজে পায় না। শেষমেশ ফোনে আমাকে ফোন করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। আমার শেষমেশ বাসার বাইরে দারোয়ানের কাছে এসে আমার কথা জিজ্ঞেস করতেই দারোয়ান তাদেরকে উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, তারপরও জানি না কোথায় গেছে স্বাধীন বাবা, কিন্তু দেখলাম কার নিয়ে ফুল স্পিডে কোথায় যেন যাচ্ছে। আমাকে শুধু যাওয়ার বেলা বলে গেল তোমাদেরকে জানি বলি যে যার বাসায় চলে যেতে। দারোয়ানের কথা শুনে যে যার বাইক নিয়ে ছেলেরা বাসায় চলে যায়। অন্যদিকে আমার ঘুম ভাঙে। আমার মাথায় কারো আলতো স্পর্শের কারণে আমি চোখ মিটমিট করে তাকিয়ে দেখি পপি আপু আমার পাশে বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ওনার দিকে তাকিয়ে থাকতেই আমার চোখে ওষুধে ভিজে যায়। পপি আপু আমাকে সামলানোর জন্য বলতে লাগে, দেখ পিচ্ছি, তোকে আর কিভাবে সান্ত্বনা দেবো বল? সবাইকে তো মরতে হবে, তাই না? তাই বলে ভেঙে পড়লে তো আর হবে না। তোর জীবন আছে, তোর ব্যবসা বাণিজ্য আছে, এগুলো তুই দেখাশোনা কর, নিজেকে একটু সামলা। পপি আপুর কথা বলা শেষ হতে না হতেই আমি পপি আপুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগি। আমাকে যেন কেউ আর সামলাতে পারছে না, চোখগুলো বাধা মানছে না। তারপর নিজেকে শক্ত করে দাঁড়াই আর বলি, কান্না করবো না। যখনই মা আর বাবার স্মৃতি চোখের সামনে ভাসে তখন আর নিজেকে সামলাতে পারি না। সেইভাবে কেটে যায় প্রায় 3টা মাস। ধীরে ধীরে মা আর বাবার স্মৃতি ভুলে গেছি। এই কয়দিনে চাচা চাচি, ফুয়া ফুপি, দাদা আর দাদির আদর পেয়ে যেন সব কিছু আমি নিমিষেই ভুলে গিয়েছি। তারপর দাদা দাদি, চাচা চাচি সবার কাছ থেকে বিদায় জানিয়ে আমি ঢাকায় চলে আসি। আমার বাসার সামনে আসি, অমনি দেখি অনেকগুলো কার দাঁড়িয়ে আছে। আমি হতভম্ব হয়ে যাই। আমার বাড়ির সামনে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে কেন? আমি আমার মাইক্রো থেকে নেমে দরজা ঠেলে বাসায় প্রবেশ করে অবাক হয়ে যাই। দেখি নিলাম বসেছে। আমি তাদের কাছে গিয়ে বলতে লাগি, কে আপনারা? আর আমার বাড়িতে এগুলো কি হচ্ছে? কিসে নিলাম এইগুলো? তুমি তাহলে ইমরান শেখের ছেলে? শোনো, তোমার বাবা আমাদের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। তার সুবাদে আমরা তোমার বাবার সব জায়গা, জমি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো জব্দ করে নিয়েছি। আপনাদের এটা বলা উচিত ছিল চিঠি দিয়ে এইগুলো কাজ করার। আর আপনি আমার বাবার কাছ থেকে কত টাকা পান যে আমার বাবার সহ সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব দখল করতে এসেছেন? তোমার বাবা আমাদের কোম্পানির কাছ থেকেও প্রায় 1 কোটি টাকা নিয়েছিল, আর সেটার সময় এখনও 2 মাস আছে। তোমার বাবা মরে গেছে, এখন এই ঋণ কে শোধ করবে? তাই আমরা চিন্তা করে তোমাদের সব সম্পত্তিগুলো আমাদের করে নিয়ে এগুলো এখন নিলামে তুলেছি। কি বলছেন এগুলো আবল তাবল? আপনি জানেন আমার বাবার সম্পত্তির মূল্য কত? প্রায় 2000 কোটি টাকা। আর সেখানে গিয়ে না আপনি মাত্র 1 কোটি টাকা দিয়ে সব কিছু নিয়ে নিচ্ছেন। আর আমার বাবা আমার কাছে থেকে যে 1 কোটি টাকা নিয়েছে তার ডকুমেন্ট দেখান। ডকুমেন্টটা না দেখালে তো আমি আর এগুলো কখনো ছেড়ে দেব না। তোমাকে আমি এত কৈফিয়ত দিতে পারবো না। আর ডকুমেন্ট সেটা আমাদের কাছে নেই, সেটা অফিসের কাছে আছে। আর দারোয়ান, এই ছেলেটাকে বাইরে বের করে দাও। আর পুলিশ, আপনারা একে জেলে নিয়ে যান। মানহানির একটা মামলা এর উপর ঠুকে দেন, যেন 1 থেকে 4 বছরের জেল হতে বের হতে না পারে। লোকটার কথা শেষ হতে না হতেই পুলিশ কনস্টেবল আমাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আমি অবাক হয়ে যাই। মা যে বলেছিল ঠিকই বলেছিল। সময় মতো বাবা যদি সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম, মন্দের সঙ্গে না ঘুরে না মিশে, তাহলে আজ এমন দিন দেখতে হতো না।
একটু একটু পর পুলিশ কনস্টেবল আমাকে লকআপে ঢুকিয়ে দেয়। আমি পকেটে থাকা ফোনটা আমার বন্ধুকে ফোন করে বলি, কিরে কি হয়েছে? তোর তো 3-4 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবরই পাচ্ছি না। আমি তোকে ফোন করতে করতে গিয়েও করা হয়নি, কাজের অনেক ব্যস্ততায় ছিলাম রে। তা আজ কি মনে করে ফোন করলি? আরে বলিস না, তোকে না ওই সব পরে খুলে বলবো অন্য এক সময়। এখন জলদি আয়, আমাকে পুলিশ স্টেশনে আটকে রেখেছে। আমি যদি এখান থেকে বের হতে না পারি তাহলে আমাদের সহ সম্পত্তি অন্য কেউ দখল করে নেবে। প্লিজ জলদি আমাকে এই পুলিশ স্টেশন থেকে বের করে নে। কি বলছিস এগুলো? পুলিশ স্টেশনে মানে? পুলিশ স্টেশনে কেন গেলি তুই? আর তোকে আমি বের করতে কেন যাব? আমার বাবার এই শহরে অনেক নাম ডাক আছে, আর যদি কেউ দেখে আমি পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসছি তাহলে আমার বাবার মান সম্মান কোথায় যাবে জানিস? আমাকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয়। আমি পুনরায় ফোন করতেই ওই পাশ থেকে সুইচ অফ করে রেখেছে ফোন। বারবার ওই শব্দটাই আসে। তারপর আমি বান্ধবীকে ফোন করি, কিন্তু সেও সাদ্দামের মতোই আমাকে ফিরিয়ে দেয়। তখনই মার কথা আমার কানে বেজে ওঠে, তোর সব বন্ধুরা হলো স্বার্থপর, সময় হলে তোকে ফেলে দিবে। তোর কাছে টাকা আছে বলে তোর কাছে ওরা আছে, তোর কাছে টাকা থাকবে না তখন দেখবি তোকে ফেলে দিবে। তখন আমি মা বলে জোরে সোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে আমি হাসপাতালকে নিজেকে আবিষ্কার করি। এবার সুভাষ তাকিয়ে দেখি হাত করা লাগানো, পায়ে দড়ির বাঁধা। নিমেষে মনে পড়ে যায় কালকের কথা। তখনই সেইখানের একটা পুলিশ কনস্টেবল চলে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, একদম এখান থেকে পালানোর চেষ্টা করবি না। তোর রুমের সামনে পুলিশ পাহারা দিচ্ছে। তুই অনেক অসুস্থ হয়, আমরা মায়া করে তোকে হাসপাতালে নিয়ে এসেছি। আমি পুলিশ কনস্টেবলের কথা শুনে মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর পুলিশ কনস্টেবল আমাকে আরও অনেক কথা বলে সেখান থেকে যেতে যাবে। আমি পুলিশ কনস্টেবলের পিছন থেকে বলতে লাগি, স্যার আমি তো কোনো ভুল করিনি, তাহলে অযথা আমাকে কেন লকআপে রেখেছিলেন? আর আমার ওপর মায়া করে আপনারা এখানে নিয়ে এসেছেন, আবার কেন যেন বিশ্বাস হচ্ছে না। আমার কথা শুনে পুলিশ কনস্টেবল হা হা করে হাসতে লাগে। আমি ওনার হাসি দেখে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটু পর পুলিশ কনস্টেবল আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোর বাবা বেঁচে নেই। তোর বাবার এত কোটি করে টাকা সয় সম্পত্তি কে দেখাশোনা করবে বল? এ থেকে আমরাই না হয় দেখাশোনা করি। আর তোকে এখানে নিয়ে আসার মেইন কারণ হচ্ছে একটু পর এখানে উকিল আসবে আর তোর একটা সাইন লাগবে। তুই স্বেচ্ছায় সাইন করে দিবি। যদি না দিস তাহলে তোকে এমন একটা ইনজেকশন দিব যাতে তুই এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যাবে। তখন আর তো তোর সম্পত্তি কেউ আর দখল করতে আসবে না। যদি বাঁচতে চাস তাহলে সই করে দিস। যদি সই করিস তাহলে তোকে আর পুলিশ স্টেশন নিয়ে রাখবো না, তোকে ছেড়ে দিব এখান থেকেই, বুঝলি? বাকিটা তোর ইচ্ছা। কথাটা বলে সেখান থেকে পুলিশ কনস্টেবল চলে যায়। আমি তার কথাগুলো ভাবছি, কি বলছে এগুলো সে? তার মানে বাবা তার সয় সম্পত্তিগুলো আমার নামে লিখে দিয়ে গিয়েছিল, না হলে তো তারা তা দখল করতে পারতো না। আমি যদি কোনো সময় এসে সেগুলো দখল করি তখন সেগুলো আমার হয়ে যাবে, দলিল তো আমার নামে থাকবে। কথাগুলো আনমনে ওপর দিকে তাকিয়ে ভাবছিলাম, হঠাৎ খট করে শব্দ হয়ে ওঠে। আমি দরজার দিকে তাকিয়ে আছি, দেখি একটা নার্স আমার দিকে এগিয়ে আসে। আমি অনেকটা ভয় পেয়ে যাই। নার্সটা আমার কাছে এসে বলতে লাগে, আরে ভাইয়া, তুমি এখানে আর হাসপাতালে কি করছো? তোমার কি হয়েছে? মেয়েটির এমন কথা শুনে আমি মেয়েটার দিকে হ্যাপড্যাপ করে তাকাই। ভেবেছিলাম কি, আর হলো কি? ভাইয়া বললো কেন? আমি তো ভেবেছি এখন হয়তো আমাকে ইঞ্জেকশন দেবে, যার দ্বারা আমি এই চিরতরে বিদায় নেব এই পৃথিবী থেকে। কিন্তু মেয়েটি এসে ভাইয়া বলছে আমাকে। কেন? প্রশ্নসূচক দৃষ্টিতে মেয়েটির দিকে নিক্ষেপ করি আর বলতে লাগলাম, কে তোমার ভাইয়া? আর আমাকে ভাইয়া বলছো কেন? ভাইয়া, আপনি আমাকে চেনেননি। আপনাদের বাসায় যে কাজের মেয়ে জরিনা, তার মেয়ে আমি। আম্মুর সঙ্গে মাঝে মাঝে যে বাসায় কাজ করে, ওখানে গেলে আমি আপনাকে দেখতাম। তা ভাইয়া, আপনার কি হয়েছে? এখানে তো জেল থেকে আসা একটা কয়েদির থাকার কথা। মেয়েটার কথা শুনে আমি মেয়েটার দিকে চলো চলো দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগি, সেই কয়েদিটা আমি। তোমাকে আমি চিনতে পারিনি। কি বলছেন ভাইয়া? আপনার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যান, আর তার ছেলে হয়ে কিনা আপনি জেলখানায় আটকে রয়েছেন। বুঝলাম না, কি হয়েছে আমাকে খুলে বলুন তো। তারপর আমি মেয়েটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলি। মেয়েটা আমার কথা শুনে ওনার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে। আমি ওনার দিকে তাকিয়ে বলতে লাগি,
প্লিজ আমাকে সাহায্য করেন। আমি জানি সব সম্পত্তি ওনাদের নামে লিখে দিলেও আমাকে তারা বাঁচতে দেবে না, নির্ঘাত মেরে ফেলবে। প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমাকে এই হাসপাতাল থেকে বের করে দিন। আমি আর কখনো এই শহরে আসবো না, আমি লোকচক্ষুর আড়ালে চলে যাব। ভাইয়া, আমি তো এখানে সাধারণ একটা কর্মচারী, তারপরেও আমি চেষ্টা করছি আপনাকে এখান থেকে বের করার। জানি না আপনাকে বের করার পর যদি ওনারা কোনোভাবে জেনে যায় যে আপনাকে এই হাসপাতাল থেকে বের করতে আমি সাহায্য করেছি, নির্ঘাত আমার কপালে শনি আছে। কিন্তু আপনার জন্য এইটুকু করতে পারি। আপনার মা আর বাবা আমাকে এই পর্যায়ে আনার বড় অবদান ছিল। আমার মা যখনই আপনার মা আর বাবার কাছে টাকা চাইতো তখনই দিয়ে দিত, এরপর আমি সেমিস্টার ফি দিতাম। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তাদের দুজনের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর হয় না। মেয়েটার কথা শেষ হতেই আমি ওনার দিকে তাকিয়ে আছি। নিমেষে আমার চোখ বেয়ে এক ফোঁটা পানি বের হয়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটা মুছে বলি, প্লিজ আপু, আপনি আমাকে এখান থেকে বের করেন। আপনি তো আমার অনেক বড় ছোট ভাই হিসেবে এখান থেকে বের করেন। এই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচান। তুমি এখানে একটু ওয়েট করো, আমি বাইরে থেকে কিছু একটা বন্দোবস্ত করে তারপর না হয় আসি। কথাটা বলি মেয়েটা রুম থেকে বেরিয়ে যায়। অনেকটা সময় পর হাতে একটা ট্রে করে রুমের মধ্যে প্রবেশ করে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, ওইখান থেকে উঠেন আর এই ট্রেন নিচে বসে পড়েন। আমি 4-5টা সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, ওনারা তেমন একটা টের পাবে না। আমি আমার 2 হাত আর পায়ের দিকে তাকিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগি, আপু এইগুলো কি হবে? এইগুলো তো চাবি ছাড়া খোলা যাবে না, আর এগুলো না খুললে তো আমি এখান থেকে সরতেও পারবো না। ওয়েট, আমি ব্যবস্থা করছি। কথাটা বলেই মেয়েটা একটা বোতল থেকে অল্প পরিমাণ কিছু একটা তরল তারপর হাত করার ও ভিতরে দিতেই হাত করা খুলে যায়। পায়ে থাকা ওইখানে দিতেও পাও খুলে যায়। আমি আনন্দে আত্মারা হয়ে যাই। কি করব কিছুই বুঝে উঠতে পারি না। তারপর তড়িঘড়ি করে টেবিলের দিকে নিচে বসে পড়ি। মেয়েটা চারপাশে ভালো করে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর রুম থেকে ঠেলে বের হতে লাগে। কি করলেন এতক্ষণ ভেতরে? আপনার তো শুধু একটা ইনজেকশনের কথা ছিল, প্রায় 2 বার আসলেন, এত সময় লাগলো কেন? আসলে স্যার, ইনজেকশনটা আনতে ভুলে গিয়েছিলাম, দ্বিতীয়বার গিয়েছিলাম, আর আসার পর হাতের রগ খুঁজে পাচ্ছিলাম না, তাই বের করতে একটু দেরি হলো। আর এর ভিতর ওষুধপাতি আছে। আইসিইউ এ একটা জলীয় অপারেশন থাকায় এগুলো নিয়ে যেতে হচ্ছে। পুলিশকে আর কোনো আনসার না দিয়ে সেখান থেকে ঠেলে আইসিইউ রুমের দিকে অগ্রসর হতে লাগে। পুলিশের চোখের আড়াল হলে আমাকে অন্য একটা কেবিনের মধ্যে নিয়ে যায়। আমি টি টেবিলের নিচ থেকে নেমে স্বস্তি নিঃশ্বাস ফেলে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগি, আপু যদি না আপনাকে কিভাবে আপনি না থাকতেন তাহলে আমি আর বাঁচতামই না। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব আমাকে আজ আমার জীবন আজ বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, আজ এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মা আর বাবা। উল্টো আমি তোমাদের কাছে ঋণী হয়ে রয়েছি এখনো। তারপর মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে রুম থেকে ক্লিনার ম্যানের পোশাক পরে হাসপাতাল থেকে বের হয়ে যায়। হাসপাতাল থেকে বের হয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। পকেটেও টাকা নেই যে বাসায় যাব, কোনো কিছু ফোনও নেই কাগজে ফোন করব। আর কোনো চিন্তা না করে সোজা রেল স্টেশনে চলে যাই। তারপর সিরাজগঞ্জগামী একটা ট্রেনে উঠে পড়ি। প্রায় 5 ঘন্টা পর গিয়ে উল্টাপাড়া স্টেশনে ট্রেন থামে। আমি ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে বাসার দিকে অগ্রসর হই। রেল স্টেশন থেকে বাসা প্রায় 10 কিলোমিটারের পথ, কিন্তু কাছে টাকা না থাকায় হেঁটে হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে অনেকটা সময় পার হয়ে যায়, পাপড়ও ব্যথা হয়ে যায়, কিন্তু ক্লান্ত হলে তো আর চলবে না। হাঁটতে হাঁটতে বাজারে আসে দেখি চাচা চা স্টলে বসে চা খাচ্ছে। ভীষণ করে আমাকে দেখতে পেয়ে তোরে আমার কাছে এসে বলতে লাগে, কিরে বাবা, তোর এই অবস্থা কেন? শরীরের কি হাল করেছিস? আর তোকে এতদিন ধরে ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না, কি হয়েছে তোর? কোনো খোঁজই পাচ্ছি না বাবা, আর তোর এই অবস্থা কেন? তারপর আমি চাচাকে সব কথা খুলে বলি। আমার কথা শুনে চাচা আমার দিকে তাকিয়ে বলতে লাগে, তোর বাবা অনেক জেদি ছিল, বিয়ে হয়ে যাওয়ার পর তোর দাদা মেনে না নেয় বাসা থেকে চলে যায়, অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে পৌঁছেছিল। যারা তোর বাবার সব সম্পত্তি দখল করেছে তাদের ভালো হবে না, আর গ্রামে আমাদের অনেক অনেক সম্পত্তি আছে, তোরা ওগুলো কেটে খেলে শেষ হবে না।
তোদের আর ওই দিকে ফিরে তাকাতে হবে না। মৃত্যুর কোল থেকে ফিরে এসেছিস, আর অনেক অনেক শুক্রিয়া জানাই ওই মেয়েটাকে যে তোকে সাহায্য করেছে। চল বাবা, বাসায় চল, সবাই অনেক চিন্তিত হয়ে আছে তোর জন্য। আমার গায়ে বিন্দুমাত্র বল নেই। তারপর চাচা একটা রিক্সা ঠিক করে আমাকে রিক্সায় তুলে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেই বাসায় গিয়ে দরজায় কলিং বেল দিতেই চাচি, দাদি, ফুপু সবাই রুম থেকে বেরিয়ে আসে। আমাকে এই অবস্থায় দেখে তারা আমার কাছে এসে বলতে লাগে, কি হয়েছে রে বাবা, তোর এই অবস্থা কেন? পুরো শুকিয়ে গেছিস, না খাইয়েছিলি বোধ হয়। বহুদিন আর শহরে যাওয়ার পর তো একটাবার ফোন করে আমাদেরকে কিছু বললি না। আমরা ফোন করলেও ফোন রিসিভ করিস না, আর আজকে এই অবস্থায় বাসায় ফিরে যে কোনো কি সমস্যা হয়েছে বাবা? ছেলেটা স্ট্রাগল করে এসেছে, একটু রেস্ট দিতে দাও, তারপর তা হয় সব কথা খুলে বলবে। ওর কাছ থেকে শোনো। আর আমি তোমাদেরকে বলছি, স্বাধীন মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে। ওর বাবার সম্পত্তিগুলো দখল করতে চেয়েছিল, যে লোকেরা স্বাধীনকে জোর করে বলে সাইন করাতে চাইছিল, কিন্তু ভাগ্যের জোরে অজ্ঞান হয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে যায় ওরা। হাসপাতালের নার্স স্বাধীনকে বাঁচায়, কিন্তু তোমরা জানলে সবাই অবাক হবে, ওদের সঙ্গে পুলিশ হাত মিলিয়েছিল। এর জন্য তো বাংলাদেশের মানুষরা পুলিশকে বিশ্বাস করতে পারে না। পুলিশ টাকার জন্য যে কোনো কাজ করতে পারে। চাচার কথা শেষ হতে আমার দিকে সবাই ছলছল দৃষ্টিতে তাকায়। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগি, আমার কিছুই হয়নি, আমি সুস্থ আছি। আর আমি তোমাদেরকে ছেড়ে এইখান থেকে যাচ্ছি না। এখন থেকে এখানে থেকে লেখাপড়া করব। সে থেকে আমি এখানেই আছি, দাদা দাদি, চাচাজি সবার কাছে। বর্তমান কথাটা ভেবেই চোখ গড়িয়ে অশ্রু বের হতে লাগে। আর যদি মার বাবা বেঁচে থাকতো তাহলে আমার এমন দিন দেখতে হতো না। আসলে ফুফাতো ভাইয়ের বিয়ে থাকায় বাসায় সব সেইখানে গেছে, পুরোপুরি ফাঁকা। এর জন্যই আমি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। অন্যদিকে আসলে স্বাধীনকে এতগুলো কথা বলা আমার একদমই ঠিক হয়নি। ছেলেটা আমার কথা শুনে অনেকটাই কষ্ট পেয়েছে, এতদিন ধরেই রয়েছে। কখনো আমি তাকে উদ্দেশ্য করে আমি এত কথা বলিনি। অনেক রাগ উঠে গিয়েছিল। অন্য মেয়েদের সাথে কেন মিশতে যাবে? আচ্ছা, স্বাধীন অন্য মেয়েদের সাথে মিশলে আমার গায়ে রাগ উঠে কেন? আমি তো ওকে, না না, এগুলো এগুলো কি ভাবছি আমি? আমি কাউকে ভালোবেসে ফেলেছি যার সুবাদে অন্য মেয়েদের সাথে স্বাধীনকে দেখলে আমার গায়ে অনেক রাগ উঠে যায়। পপির কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারিনি। সকালের দিকে ঘুম ভেঙে যায়, সূর্যের আলো মুখে লাগায়। তারপরে শোয়া থেকে উঠে পড়ি। পপি অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 8টা বেজে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে 8টা বেজে গেছে। তারপর তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে পপি গিয়ে ফ্রেশ হয়ে নেয়, পোশাক পরিবর্তন করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। কিন্তু খাবার টেবিল পুরো ফাঁকা। সোফার দিকে তাকিয়ে দেখে পপি বসে বসে পপকর্ন খাচ্ছে আর মুভি দেখছে। আমি তাকে গিয়ে কিছু জিজ্ঞেস করব কি করব না সেইভাবে ভাবতে লাগি। শেষমেশ তাকে কোনো কথা জিজ্ঞেস না করে রুম থেকে বেরিয়ে যায়। নিচে এসে বাইকটা যেই স্টার্ট দিয়ে কলেজে যেতে লাগবো, অমনি মনে পড়ে যায় কালকে রাতে বলা কথাগুলো। সে তো অনেক খোটা দিয়েছে। তার বাবার টাকায় চলি, তার বাবার টাকায় গাড়িতে চলি, তার বাবার টাকায় পেট্রোলে চলি, কিন্তু আর না। এখন আমি কিছু একটা করব, তার বাবার টাকায় না চলে, দেখি করতে পারি কি না। কথাটা আনমনেই ভেবে বাসা থেকে বেরিয়ে যায়। কাঁধে ব্যাগ রেখে হেঁটে চলেছি ফুটপাথের ওপর দিয়ে। এক এক করে প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করেছি কর্মচারী লাগবে কিনা, বাট কোনো দোকানেই কর্মচারী লাগবে না, প্রত্যেকেই বুক হয়ে আছে। আর পার্ট টাইম জবের কথা যে শুনে সেই মুখের উপর না বলে দেয়। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। হাঁটছি তো হেঁটেই চলেছি, বাট কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে একটা রেস্টুরেন্টে চলে আসি। রেস্টুরেন্টের মধ্যে ঢুকে ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ এসে চোখ চেপে ধরে। সময়ের আবশ্যিকতায় আমি ভেবাচেকে খেয়ে যাই। বলতে লাগি, কে চোখ ধরেছেন, প্লিজ ছাড়েন। বলবো না, আগে বলো কে আমি, তারপরে আমি তোমার চোখ ছাড়ছি, এর আগে না। আরে বান্ধবী, আমি তো তোর হাতের স্পর্শ পেলে চিনে ফেলি, সেখানে তুই তো কথা বলি, এখন চোখ ছাড়া। আর তুই এখানে কি করছিস? দেখ, এবারও হেরে গেলাম, বারবার তোর কাছে হেরেই যাই, কি করে বুঝতে পারছিস না রে? আমি পিছনেই দাঁড়িয়ে থাকি। বাদ দে এসব কথা, তুই এখানে কি করছিস আগে সেটা উত্তর দে। আসলে কিভাবে যে বলি, চাচার উপর বসে বসে খেয়ে আর তুলতে পারছি না। হয়তো বা চাচা কখনো না বললেও বলে না, বাট নিজের বিবেকে তো লাগে, তাই ভাবছি একটা পার্ট টাইম জব করব।
লেখাপড়ার পাশাপাশি যেন কিছুটা উপার্জন করতে পারি, যা দ্বারা আমি ভালোভাবে চলতে পারি। বাহ, ভালো পরিকল্পনা দে তো। তোর পরিকল্পনায় আমি লাইক দিচ্ছি। তোর এই রেস্টুরেন্টে কি জবের জন্য ফুল টাইম নাকি পার্ট টাইম? সেই সকাল থেকে জব করছি, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু কোনোখানেই পাচ্ছি না। যে পার্ট টাইম জবের কথা বলি অমনি বের করে দেয়, যেন আমাকে মানুষ হিসাবে মনে করে না। কি সকালে বের হয়েছিস আর এখনো কিছু খাওয়া দাওয়া করিসনি? আয়, আগে খাওয়া দাওয়া কর, তারপর না হয় তোর জবের বিষয় নিয়ে কথা বলছি। কথাটা বলেই সাদিয়া আমার হাতটি ধরে একটা টেবিলের সামনে নিয়ে যায়। তারপর আমি আর ওইখানে গিয়ে বসে পড়ি। সেখানে সাদিয়া কার্ডটা হাতে নিয়ে এক এক করে অনেকগুলো খাবার অর্ডার দিতে লাগে। আমি ওর দিকে বড় বড় করে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে ও চোখের ইশারা দিয়ে চুপ থাকতে বলে। আমি শুকনো থেকে ওকে উদ্দেশ্য করে বলতে লাগি, কি করছিস? সেইগুলো পুরো রেস্টুরেন্টটা কি কিনে নিবি নাকি? এইগুলো খাবার কে খাবে? তুই তো এত খাবার খাস না, আর আমি কখনোই এত খাবার খেতে পারবো না। অল্প কিছু খাবার অর্ডার দে। আর গন্ডার সজীবকে তো সঙ্গে নেই। আরে সজীব সঙ্গে নেই মানে সজীব আসছে, ওকে কল দিয়েছিলাম, ও এখনও চলে আসবে। এর জন্যই আগে আগে খাবার কোনো অর্ডার দিয়ে রাখছি। তুই একটু ওয়েট কর, আমি আসছি। কথাটা বলেই সাদিয়া সেখান থেকে উঠে যায়। আমি রেস্টুরেন্টের চারপাশটা ভালোভাবে বসে থেকে দেখতে লাগে। পুরো পরিপাটি একটা রেস্টুরেন্ট, 5 স্টারের মতো। একটু পর এক এক করে অনেকগুলো খাবার টেবিলে চলে আসে। একটু পর সজীব সেখানে চলে আসে, তার একটু পর সেখানে সাদিয়াও চলে আসে। তারপর তিনজনে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে সজীব আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে ভাই তুই এখানে, আর এই পেতনির সঙ্গে দেখা করলে কিভাবে? আরে বলিস না, পোলাটা সেই সকাল থেকে অনেক খাটাখাটনি করতেছে, পার্ট টাইম জব খুঁজতেছে, কিন্তু কোথাও কোনো জব খুঁজেই পাচ্ছে না। শেষমেশ তো খুঁজতে খুঁজতে এখানেই চলে আসে। আর আমি রেস্টুরেন্টটা দেখার জন্য এসেছিলাম, তখনই আমার চোখে পড়ে যায়। তারপর এখানে এসেই বসি, তারপর খাবারটা দিই, তারপর তুই তো চলেই আসলি। আর কিছু জানতে চাস? না ভাই, আর কিছু জানতে চাই না। আমি আগে থেকে জানতাম স্বাধীন কি কিছু প্রশ্ন করলে উত্তর দিবি। যাক, ভালো হয়েছে, ফ্রি ফ্রি অনেকগুলো খাবার খাওয়া গেল। বাট আমি কিন্তু টাকা দিতে পারবো না, বুঝে নিস। ফোন করেছিস খাওয়াবে বলে, তাই চলে এসেছি। ওদের মারামারি করতে হবে না, আমি খাওয়ার বিল দিয়ে দেব। এখন চুপচাপ খেয়ে নে, তারপরে কথা বলি। খাওয়ার সময় কথা বলতে হয় না জানিস না? বড় হয়ে গেছিস, এখনও কিছুই আদব কায়দা শিখতে পারিসনি। আমার কথা শুনে সবাই চুপচাপ খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ হলে ওয়েটার এসে আমাদের সামনে থেকে খাবারের প্লেটগুলো নিয়ে যায়। তারপর খাবারের বিল দেওয়ার পালা আসলেই সাদায় উঠে টেবিল থেকে চলে যায়। একটু পয়সা দিয়ে টেবিলে এসে বসে পড়ে। আমি সাদিয়াকে দেখে বলতে লাগি, আর একটু পর চলে এসেছি। কই যাচ্ছিস কিছুই তো বুঝতে পারছি না। আমার কথা শেষ হতে না হতেই সজীব আমাকে কিছু একটা বলতে যাবে, ঠিক অমনি সাদিয়া ওর মুখ চেপে ধরেছে। আমি সাদিয়াকে উদ্দেশ্য করে বলি, কী রে, তুই সজীবের মুখ আটকে রাখলি কেন? ছাড় ওকে, দেখি কি বলতে চাই ও। আরে বাদ দিন। আর তেমন কোনো তোর এই রেস্টুরেন্টটা পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে আমাকে বল, আমি তোকে এখানেই একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আর আমিও বাসা থেকে বোর হচ্ছি, ভাবছি পার্ট টাইমে আমিও এখানে জব করব। সজীব, তুইও কি আমাদের সঙ্গে পার্ট টাইম জব করবি? আমি তেমনটাই ভাবছি। বাসায় বসে থেকে আমিও বোর হই, এর থেকে পার্ট টাইম জব করলে কিছু টাকা আর্নিংও করতে পারবো, আর এনজয়ও করতে পারবো তোদের সঙ্গে। কেউ কাজ করে পেটের দায়, আবার কেউ কাজ করে আনন্দে। এইটাই নিয়তির খেলা। আমাকে ভাবতে দেখে সাদিয়া বলতে লাগে, আরে কি হয়েছে, কোথায় ছাপ দিলি? বলছি তুই আমাদের সঙ্গে জব করবি নাকি? আমরা তো এই রেস্টুরেন্টে ভাবছি পার্ট টাইম জব করব। তুই কি করবি আমাদের সঙ্গে? তিনজন একসঙ্গে কাজ করলে অনেক এনজয় হবে, কি বলিস? সাদিয়ার কথা শুনে সজীব সায় জানায়। আমি আর মানা করতে পারি না। আমিও তাদের দুজনের সঙ্গে একমত হই। তারপর ম্যানেজারের সঙ্গে কথা বলে কাজের ব্যাপারে ডিল ফাইনাল করে সেখান থেকে চলে আসি। রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চারিপাশটা নির্ঝুম, সূর্য অস্ত গিয়ে চাঁদ উড়েছে। মাঝে মাঝে ঝিঝি পোকা ডাক কানে বাজছে। সাই সাই করে পাশ দিয়ে গাড়ি হেঁটে চলেছে। আমি, সাদিয়া আর সজীব রাস্তা দিয়ে হেঁটে চলেছি, কারণ কারোর মুখে কোনো কথা নেই, যেন এই পরিবেশটা উপভোগ করার পালা। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসি। তারপর চৌরাস্তার মোড়ে আসলে সজীব তার বাসার দিকে, সাদিয়া তার বাসার দিকে, আমি আমার বাসার দিকে হেঁটে আসতে লাগে। হাঁটতে হাঁটতে একটু পর বাসায় চলে আসি। আজকেও তেমন একটা রাত হয়নি, মাত্র 9টা বেজে গেছে।
সে সকালে বের হয়েছি আর এখন বাসায় যাচ্ছি। বাসার সামনে গিয়ে দারোয়ানকে বললে দারোয়ান দরজা খুলে দেয়। দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করে মেন গেটে এসে দরজায় কলিং বেল দিচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ পর পপি আপু এসে দরজা খুলে দেয়। আমি মাটির দিকে তাকিয়ে ওনাকে পাশ কাটিয়ে যে রুমের মধ্যে যেতে যাব, ঠিক তখনই পপি আপু বলতে লাগে, কিরে সকালে বের হয়েছিলি আর তোর কোনো খোঁজ খবর নেই? খাওয়া দাওয়া করেছিস কি করিসনি তুই তাও তো আমি জানি না। কে কি কোথায় কি খেলি না খেলি শরীরের বেহাল দশা করবি। বন্ধুদের সাথে ড্রিঙ্কস করবি, চোখের নিচে কালো দাগ পড়াবি, পরে যখন বাবা মা দাদা আসবে বাসায় তখন এই অবস্থা দেখলে আমাকে বকাবকি করবে। তোর জন্য আমি বকা কখনোই খেতে পারবো না। এখন আমার কথা মতো চলতে পারবি, আর না হলে বাসা থেকে বেরিয়ে যাবে, বুঝলি? পপি আপুর কথায় আমি মাথা দিয়ে হ্যাঁ বলি। তারপর তার সঙ্গে আর কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে আসি। ভাবতে লাগে কি হলো হঠাৎ করে, রাতেই তো অনেক কথা শুনিয়ে দিল। সকালবেলা রান্না না করে পক্ষণ খাচ্ছিল, আমি খাবার খেয়েছি কি না সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। বাসায় আসতেই উল্টো কথা, আমি তার কথা মতো চলতে হবে। পাগল হয়ে গেছে কি আপু? তার কথাবার্তা চলচলন কেমন যেন পাগলের মতো লাগছে। চাচি আসুক, তাকে পাবনায় রেখে আসবো। কথাগুলো ভেবে আমার রুমে চলে আসি। রুমের সামনে এসে দরজা খুলে রুমের মধ্যে ঢুকে খাটে গিয়ে গা এলে দিতেই ঘুমের আছে পাড়ে জমায়। ঠিক কত সময় ঘুমিয়েছিলাম যায় না, হঠাৎ গায়ে ঠান্ডা অনুভব হয়। চোখ উঠে দেখি পপি আপু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি পুরো শরীরটা ভিজে একাকার হয়ে আছে। আমার এমন অবস্থা দেখে বুঝতে আর বাকি রইল না, নির্ঘাত পপি আপু আমার গায়ে পানি ঢেলে দিয়েছে, তাও আবার ঠান্ডা পানি। কিছু হলেই তার এমন নির্যাতনের শিকার হই আমি আমতা আমতা করে পপি আপুকে উদ্দেশ্য করে বলতে লাগি, আপু হঠাৎ আমার গায়ে পানি দিলে কেন তুমি? না খেয়ে শুধু রুমে এসে শুয়ে পড়ে ঘুমিয়ে গেছিস, খাবার খেতে হবে না তোর? আপু বাইরে থেকে খেয়ে এসেছি, তেমন ক্ষুধা লাগেনি আমার, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে থেকে খেয়ে এসেছিস মানে? তোর জন্য রান্না করেছি, ওগুলো খাবার খাবে কে? আমার সঙ্গে খেতে হবে, না খেলে তোর খবর আছে। আমি পপি আপুর কথা শুনে ভয় পেয়ে তাকে উদ্দেশ্য করে বলতে লাগি, আপু তুমি যাও, আমি পোশাক পরিবর্তন করে আসছি। এই ভেজা পোশাক পরে তো আর খাবার খাওয়া যাবে না। তোকে এই ভেজা পোশাক পরেই খাবার খেতে হবে, এটাই তো শাস্তি। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি আপু এক হাতে বালতি অন্য হাতে আমার শার্টের কলার চেপে ধরে হাঁটতে লাগে। একটু পর গিয়ে খাবার টেবিলের সামনে ছেড়ে দেয়। আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, চুপচাপ খাবার খেয়ে নিবি, একটা কথা বলবি না। কথাটা বলে পপি আপু একটা খাবারের প্লেটে অনেকগুলো খাবার নিয়ে এসে আমাকে দেয়। আমি তা দেখে অবাক হয়ে যাই। আমি কখনোই এতগুলো খাবার খেতে পারবো না। কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট থেকে এত খাবার খেয়ে এসেছি। যদি এগুলো সবই খাই তাহলে এখান থেকে আর উঠতে পারবো না। আমি খাবারগুলো দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে পপি আপু আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি এমনভাবে তাকিয়ে আছিস কেন? কি বললাম তোর কানে যায়নি? খাবারগুলো খেয়ে নে, আমাকে উদ্ধার কর, এখান থেকে অনেক ঘুম পাচ্ছে আমার, ঘুমাতে যাব। আপু একটু আগে বাইরে থেকে অনেকগুলো খাবার খেয়ে এসেছি, এত খাবার আমি খেতে পারবো না। তুমি না হয় একটু অল্প করে আমার জন্য নিয়ে আসো। না, সবগুলো খাবার তোকে খেতে হবে, এইটাই আমার অর্ডার। যদি না খাস তাহলে তোর খবর আছে, বলে দিলাম আমি। পপি আপুর কথায় আমি আর কোনো প্রশ্ন না করে খাবার খেতে লাগি। শরীরটা মাঝে মাঝে ঝরাতে উঠছে, যেন ঠান্ডা পানি গায়ে বসে জ্বর আসতে যাবে। যেই কয় সেই কাজ। খাবারগুলো খেয়ে টেবিলে থেকে উঠতে পারছি না, মাথা তো ভো ভো করে ঘুরছে। কপালে হাত দিয়ে দেখি অনেক গরম। খাবার খেয়ে পানি খেয়ে চেয়ার থেকে উঠে রুমের দিকে যেতে যাব, ওমা ঠাস করে পড়ে যাই। তৎক্ষণাৎ পপি আপু আমার কাছে এসে বলতে লাগে, কিরে কি হয়েছে তোর? এমনভাবে হঠাৎ পড়ে গেলি কেন? আপু ভালো লাগছে না, আমার গা জ্বরে পড়ে যাচ্ছে, প্লিজ আমাকে একটু আমার রুমে গিয়ে শুয়ে দিয়ে আসবে, আমি উঠতে পারছি না। আমার কথা শুনে পপি আপু আর কোনো প্রশ্ন না করে তার ঘাড়ের উপর দিয়ে আমার হাঁটা দিয়ে আমার রুমের দিকে যেতে লাগে। আমি তার গায়ের সুঘ্রাণ নিতে লাগি। নিমিষেই মাতাল করার ঘ্রাণে আমি মাতাল হয়ে যেতে লাগে। ঠিক তখনই পপি আপুর ঘাড়ে একটা কিস করে দেয়। আমি যেন অনেক বড় ভুল করে ফেলেছি। আমার দিকে পপি আপু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি নিজেকে সামনে নিয়ে সামনের দিকে তাকিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে লাগে। রুমে যেতে পপি আপু আমাকে ঠাস করে খাটের উপর ফেলিয়ে দেয়। তোর গা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে, আমি ডাক্তারকে ফোন করে আসতে বলছি, তুই একটু ওয়েট কর আর তোর জামা কাপড়গুলো পরিবর্তন করে নে। কথাটা বলেই পপি আপু রুম থেকে চলে যায়। নিচে গিয়ে খাবার টেবিলে থাকা প্লেটগুলো ফ্রেশ করে ডাক্তারকে ফোন করে আসতে বলে।
একটু পরে ডাক্তার চলে আসে, আমাকে দেখে বলতে লাগে, মা, কি হয়েছে ওর? গা তো ভিজে একাকার। হয়তোবা ভিজে থাকার কারণে ওর গায়ে জ্বর জ্বর এসেছে। তুমি একটা কাজ করো, ওর গা থেকে ভেজে কাপড়গুলো খুলে ফেলো, আর কিছু ঔষধ দিয়ে যাচ্ছি, তুমি সেগুলোকে খাইয়ে দাও আর জলপট্টি করো, তাহলে খুব তাড়াতাড়ি জ্বর চলে যাবে। কথাটা বলেই পপির হাতে ডাক্তার ওষুধগুলো ধরিয়ে দিয়ে রুম থেকে চলে যায়। পপি ডাক্তারের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায়। কী করে ওর শরীর থেকে ভেজা কাপড় চোপড় খুলে দেবে, কিছুই তার মাথায় খেলছে না। অন্যদিকে যদি আমার গায়ে ভেজা কাপড় চোপড় থাকে তাহলে জ্বরের মাত্রাটা আরও বেড়ে যাবে, আর জ্বর গায়ে থেকে কমবে না। তার কোনো চিন্তাভাবনা না করে পপি আমার গায়ে থেকে এক এক করে শার্টের বোতাম খুলতে লাগে। কোনো রকম শার্টটা গা থেকে খুলে যে হাতা থেকে আমার হাতটা বের করতে যাবে, ঠিক অমনি সময় পপি সামলাতে না পেরে আমার বুকের ওপর পড়ে যায়। আমার শরীরের সুরগ্রাণ পপিকে যেন মাতাল করে ফেলেছে, সে তার মধ্যে যেন নাই। পপি আমার ঘাড়ে কপালে চুলের ওপর চুমু খেতে লাগে। হঠাৎ আমি অন্য পাশ ফেললে তবে আমার বুকের ওপর থেকে সরে যায়। নিজেকে সামনে নিয়ে পপি মাথায় টোকা দিয়ে বলতে লাগে, ধ্যাৎ, এগুলো কি করছি আমি? ও আমার ছোট, এসব কখনোই হবার নয়। আর ও তো আমাকে আপু বলে ডাকে। আপু আপনার জায়গায়, আপুর জায়গাতেই থাকি। আর কি করতে গিয়েছিলাম আমি? ধ্যাৎ পপি, ভালো হয়ে যা প্লিজ, ভালো হয়ে যা। কথাটা বলেই পপি নিজের মাথায় নিজেই টোকা দিয়ে বলতে লাগে কথাগুলো। কোনো মতে পপি আমার শরীর থেকে শার্টটা খুলে ফেলে, কিন্তু প্যান্ট কী করে খুলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই আমি অনেক জ্বর থাকায় আবল তাবল কথাবার্তা বলছিলাম। তখনই পপি আপুকে আমি আমার শরীরের সঙ্গে চেপে ধরি। পপি আপু আমার শরীরে ঘ্রাণ পেয়ে মাতাল হয়ে যায়। আমি জ্বরের মধ্যে থাকায় মাতালের মতো পপি আপুর সঙ্গে রেসপন্স করতে লাগিয়েছি। হারিয়ে যাই দুজন ভালোবাসার এক অতল গভীরে। অল্প কিছু সময়ের মধ্যে দিয়ে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছি না আমি। একটু পর যখন আদর করা শেষ হয়ে যায় তখন পপি আপু আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। অনেক সকাল সকাল বুকের ওপর ভারী কিছু অনুভব করাই বুকের দিকে তাকিয়ে দেখি পপি আপু শুয়ে আছে। তার শরীরে বিন্দুমাত্র কোনো পোশাক নেই। আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই আর মনে মনে ভাবতে লাগি, এইবার বুঝি আমার রক্ষা হবে না। কি করলাম আমি? রাতে জ্বরের মধ্যে কি করে ফেলেছি। আমি এই পাশ থেকে অন্য পাশ হতে যাব, শরীরটা একটু নড়তেই পপি আপুর ঘুম ভেঙে যায়। মিটমিট করে চোখ মেলে তাকিয়ে আমার বুকে আবেশের করে আমি তার থেকে বড় বড় করে তাকিয়ে আছি। পপি আপু নিজের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠে, কুত্তার বাচ্চা, রাতে কি করেছিস সেগুলো তুই আমার সাথে? কি বলছো তুমি এইগুলো? আপু, আমার তো কালকে রাতে অনেক জ্বর ছিল, অজ্ঞান হয়ে পড়েছিলাম। নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল ছিল না, কিন্তু তোমার তো কন্ট্রোল ছিল। কী করে তুমি এমনটা করতে পারলে? ঠিকই তো বলেছে, না হয় জ্বর ছিল, কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, কিন্তু আমার তো জ্বর ছিল না। আমি কিভাবে পারলাম এমনটা করতে? এই শরীর কাকে দেব ভোগ করতে? এক পাপিষ্ঠ শরীর। পপি আপু কোনোরকমভাবে তার শরীরের সঙ্গে চাদরটা জড়িয়ে ধরে আমার রুম থেকে দৌড়ে চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে ঢ্যাপ করে তাকিয়ে আছি। নিমিষেই নিজের দিকে তাকিয়ে দেখি শরীরে বিন্দুমাত্র কোনো পোশাক নেই। আমি চিল্লানি দিয়ে আমার বাথরুমে চলে যাই, শাওয়ারটা ছেড়ে গোসল করতে লাগি। আর আমি মনে মনে ভাবছি, কি যে হবে আমার, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিও। কথাগুলো ভাবতে ভাবতে গোসল করে রুমে এসে পোশাক পরিবর্তন করে অন্য পোশাক পরে খাটে বসে যাব, ঠিক তখনই নজর যায় খাটের উপরে থাকা চাদরের দিকে। পুরো খাটে জায়গায় জায়গায় রক্তের ছিটেফোঁটা পড়ে আছে। আমি আর কিছু না ভেবে চাদরটা সরিয়ে রেখে দিই। সোফায় গিয়ে বসে কি করব বুঝে উঠতে পারছি না। তারপর ফেসবুক স্টলিং করতে লাগি। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। ভাবতে লাগি এই অবেলায় খেয়ে আবার এসেছে। তারপর আমি আমার রুম থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি চাচা চাচি বাসায় এসেছে, সঙ্গে দাদা দাদি। আমাকে দেখে চাচি বলতে লাগে, কি বাবা, মাত্র 7 দিনের জন্য তোকে বাসায় রেখে গিয়েছিলাম, আর এ কি হাল করেছিস? নিজেরা তোকে তো চেনাই যাচ্ছে না, না খেয়ে একদম শুকিয়ে গিয়েছিস তুই। বাসায় এসেছো, একটু বিশ্রাম নাও। তা না করে আমার ওপর উঠে পড়ে লেগেছে। খেয়েছি কিনা খেয়েছি সেসব নিয়ে পড়েছো। তোমার যে মেয়ে আমার খাবার না খেলে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। খাবার কি উঠলেই তারপর আমার বাসা থেকে বের হতে দেয়। তার কথাগুলো বলেই পেছনের দিকে তাকিয়ে দেখি পপি আপু দাঁড়িয়ে আছে। মা, সত্যি মাঝে মাঝে আমি নিজেকে বুঝে উঠতে পারি না, আমি তোমার আসল মেয়ে নাকি স্বাধীন তোমার আসল ছেলে।
তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে, কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন না করে আমি কেমন আছি কি না আছি তা জিজ্ঞেস না করে স্বাধীনকে জিজ্ঞেস করছো। না খেয়ে খেয়ে চিকন হয়ে গেছে সেটা বলছো। তুই একদম ঠিক বলেছিস। তুই তো আমার মেয়ে না, আমার একটাই ছেলে, তার নাম স্বাধীন। তোকে পালক নিয়ে এসেছি আমি, জানিস। চাচির কথা শেষ হতে না হতেই সবাই কথা শুনে হা করে হাসতে লাগে। চাচির কথা শুনে আমি নিজেকে আর সামলাতে না পেরে আমিও হাসতে লাগি। পপি আপুর দিকে নজর যেতে দেখি পপি আপু আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর চাচা চাচি তাদের রুমে চলে যায়। আমি পপি আপুকে পাশ কাটিয়ে রুমে যেতে যাব, ঠিক তখন আমার হাত চেপে ধরে টানতে টানতে বাসার বাইরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলতে লাগে, অনেক হাসি পাচ্ছে তো তাই না? আমাকে কাঁদিয়ে তুই হেসে চলেছিস। তুই আমার সতীর্থ হরণ করেছিস। তোকে আমার বিয়ে করতে হবে, বুঝলি? না হলে বাবা মাকে গিয়ে তোর নামে আমি উল্টোপাল্টা কিছু বুঝিয়ে দেবো। কি বলছো এগুলো তুমি আপু? তোমাকে আমি বিয়ে করবো মানে? তোমাকে তো আমি আমার নিজের বোন বড় আপু মনে করি। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে আর না ভাবলে হয় না। আর আমি চাই না চাচাচির মনে কষ্ট দিয়ে তাদের একমাত্র মেয়েকে বিয়ে করতে। আর চাচাচি জানলে কখনোই মেনে নেবে না আমাকে আপনার সঙ্গে। এর থেকে না হয় আমি আপনাকে ভুলে যাই, আপনি আমাকেও যান। আমার কথা শেষ হতে না হতেই টাস টাস করে থাপ্পড় লাগিয়ে দেয় পপি আপু আমার গালে। আমি গাল ধরে সেখানে ঠাই মেরে দাঁড়িয়ে আছি। আমার দিকে তাকিয়ে পুনরায় পপি আপু বলতে লাগে, জানি তোর দ্বারা কখনোই কিচ্ছু সম্ভব না, আমাকে কিছু একটা করতে হবে। তুই শুধু আমার কথায় হ্যাঁ বলবি, বুঝলি? কথাটি বলে সেখান থেকে পপি আপু চলে যায়। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বাসার ভিতর চলে আসি। দেখে রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে লাগি। এক এক করে সবাই চলে আসে, সঙ্গে পপি আপু। তখন চাচা পপি আপু আপনাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন তো তোর সিরিয়াল। তোর বড়টার তো বিয়ে হয়ে গেছে। তোর ফুফাতো ভাইয়ের বিয়েতে একটা ছেলেকে দেখেছি, অনেক স্মার্ট সুদর্শন। খোঁজ নিয়ে দেখলাম তোর ফুফাতো ভাইয়ের চাচির ছেলে, অনেক ভালো ছেলে, ডাক্তার। তারপর ছেলেটার মা আর বাবার সঙ্গে কথা বলি, তোর বিষয় নিয়ে তারা অনেক খুশি হয়। আমাদের বাড়িতে আসবে 2-1 দিনের মধ্যে তোর সঙ্গে তার ছেলের বিয়ের বিষয় নিয়ে পাকা কথা বলতে। আঙ্কেলের কথা শেষ হতে না হতেই পপি আপু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। কিছু একটা ইশারা দেয়, বাট আমি তার ইশারাটা কিছুই বুঝতে পারি না। শেষমেশ পপি আপু বলতে লাগে, বাবা কি বলছো এগুলো তুমি? আমার লেখাপড়া তো এখনো শেষ করলাম না, তাহলে কেমনে কি? আর একটু পড়ালেখা করি, তারপরে না হয় বিয়ের বিষয়ে কথা বলবো। আর এখন আমি বিয়ে করতে চাচ্ছি না। এই টাইমে তোমরা যত চেষ্টা করো আমাকে বিয়ে দিতে পারবে না। দেখ, এখন তুই বিয়ে করতে না পারলে কি হবে? শুধুমাত্র এঙ্গেজমেন্ট কর, না হয় রাখবো। কিছুদিন পর তোর পরীক্ষা শেষ হলে না হয় বিয়ের বিষয় নিয়ে কথা বলবো তার মা বাবার সঙ্গে। পপি আপু তার বাবার কথার উপরে আর কোনো কথা বলে না, কারণ এই বাড়ির সবাই পপির বাবাকে অনেক ভয় পায়। বাড়ি বলে ভুল হবে, এই পুরো গ্রামের মানুষ পপির বাবাকে ভয় পায়, কারণ তার এই গ্রামে অনেক ভালো নামডাক আছে। তার কথায় চূড়ান্ত হিসাবে সবাই গণনা করে। তারপর সবাই বিয়েতে কি হলো না হলো সব খুঁটিনাটি নির্বিশেষে আড্ডা দিতে লাগে। আমি যতবারই পপি আপুর দিকে তাকাই, ঠিক ততবারই দেখি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখানে এখন চাচি দাদা দাদি না থাকলে আমার উপর দিয়ে ঝড় বয়ে যেত। সেইভাবে পেরিয়ে যায় সকাল। দুপুরের বেলা সবাই খাবার টেবিলে চলে আসে। কাজের মেয়ে চলে এসেছে। খাবার টেবিলে খেয়ে যে যার রুমে চলে যায়। আমি আমার রুমে যেতে যাব। আমার রুমে যেতে হলে পপি আপুর রুম অতিক্রম করে যেতে হয়। পপি আপুর রুম অতিক্রম করে আমার রুমের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই পপি আপু আমার কলা ধরে তার রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। দরজা লাগিয়ে দিয়ে জানতা মেরে আমাকে খাটে ফেলে দেয়। তারপর আমার বুকের উপর ওঠে, আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। আমি তার সঙ্গে রেসপন্স করতে না পেরে করছি না বলে পপি আপু আমার মাথায় চুল চেপে ধরে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তার সঙ্গে রেসপন্স করতে লাগে। সেইভাবে অনেক সময় পার হয়ে যায়। পপি আপু আমার বুকের উপর শুয়ে আছে, আমাকে উদ্দেশ্য করে ঠিক তখন বলছে, দেখতেছি তোকে বকাবকি করতে করতে কখন যে তোর প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। এখন তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি পপি আপুর কথা শুনে ওনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছি। কি বলছেন এগুলো পপি আপু? আমার থেকে প্রায় 3 বছরের বড়। চাচা যে কখনো চাইবে না তার মেয়েকে এই মা বাবাহীন ছেলের সঙ্গে বিয়ে দিতে, যার কাজ বসে খাওয়া। তারপর আমি আপুকে উদ্দেশ্য করে বলতে লাগি, দেখো আপু, তুমি যা ভাবছো তা কখনো হবার নয়। অযথা বায়না করো না।
আমি কি বলি, যা হবার নয় তা হয়ে গেছে। চাচাতি যা বলে তুমি তাই করো। মন দিয়েছি একজনকে আর দেহ দেব অন্যজনকে, তা হবে না। মন দেহ দুটাই তো নিয়েছিস, তোকে আমার বিয়ে করতেই হবে, তোকে আমি ছাড়ছি না, যেভাবেই হোক তোকে আমি আমার করেই নেব। ঠিক তখনই বাইরে থেকে দরজা করানোর শব্দ শুনতে পাই। দুজনের ধ্যান ভেঙে যায়। তখনই পপি আপু আমার বুকের উপর থেকে উঠে নিজেকে সামনে নিয়ে দরজা খুলতে যাবে। ঠিক তখনই আমি তার সামনে দাঁড়িয়ে বলি, আপু প্লিজ দরজা খোলো না। এখন যদি আমাকে আর তোমাকে এমন অবস্থায় দেখে তাহলে আমাদের দুজনের কি করবে তুমি নিজেও চাও না। পপি আপু আমার কথা শুনে কোনো ভ্রুক্ষেপ দেখায় না, হাত দিয়ে আমাকে সাইডে রেখে দরজা খুলে দেয়। দরজার বাইরে চাচি দাঁড়িয়ে ছিল। আমাকে আর পপি আপুকে একরমে দেখে খাটের দিকে তাকিয়ে দেখে পুরো এলোমেলো হয়ে আছে। আমার দিকে তাকিয়ে দেখে শরীরে অনেকটা জায়গায় লিপস্টিক লেগে আছে। চাচির আর কিছু বোঝার বাকি রইল না রুমের মধ্যে। তারপর চাচি ঠাস করে পপি আপুর গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। পপি আপুকে থাপ্পড় মারতে দেখে আমি ভেবাচেকা খেয়ে যাই। আমি তো সেখানে থাই মেরে দাঁড়িয়ে আছি, এদিক ওদিক কিছুই দেখছি না, সোজা মাটির দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই আপুকে উদ্দেশ্য করে চাচি বলতে লাগে, এই দিনটা দেখার জন্য তোকে এত বড় করেছিলাম আমি। বাহিরে আয়, তোর বাবা তোর দাদা দাদিকে বলতে হবে অনেক বেড়ে গিয়েছিস তুই। আর স্বাধীন বাবা, আমি তো তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, তোমার দ্বারা এমনটা হবে আমি কখনো আশা করিনি। আমি চাচিকে কিছু বলতে যাব, ঠিক তখনই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলে, ব্যাস হয়েছে, কিছুই বলতে হবে না, যা বলার তোমার দাদা আর চাচার সামনে গিয়ে বলো। কথাটা বলেই চাচি রুমের সামনে থেকে চলে যায়। আমি পপি আপুর কাছে যেতেই পপি আপুকে দেখিয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার দিকে আর এক মুহূর্ত না থেকে সোজা নিজের রুমে এসে দেখি আগে থেকে সেখানে চাচার দাদা দাদি বসে আছে। চাচি গিয়ে তাদের সবাইকে উদ্দেশ্য করে আমার আর পপি আপুর বিষয়ে বলে দেয়। সবাই এমন কথা শুনে অবাক হয়ে আমার আর পপি আপুর দিকে তাকিয়ে আছে। তখন আমাকে আর পপি আপুকে অবাক করে দিয়ে দাদা আর দাদি বলতে লাগে, তোরা একে অপরকে ভালোবাসিস, আগে বলিসনি কেন? তোরা হয়তো জানিস না, আমরা তোদের দুজনের বিয়ে নিয়ে কথাবার্তা বসেছিলাম। ঠিক তখনই তোর চাচি এসে আমাদেরকে বলে। আমি আর তোর দাদা শুনে হাসতে লাগি। যা হবার তা তো হয়েই গেছে, আয়োজনটা করতে পারলাম না, এখন না হয় ঘরোয়াভাবে করি। স্বাধীনের এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর আর তোর ডিপ্লোমা শেষ হওয়ার পর না হয় ভালোভাবে ধুমধাম করে গ্রামের সবাইকে জানিয়ে বিয়ে করিয়ে দেব, কি বলিস? হ্যাঁ বাবা, ঠিকই বলেছো তুমি। দেখো মেয়ের কাণ্ড, সবার সামনে হ্যাঁ বলছে, নিজের বিয়ে নিয়ে একটু লজ্জা শরম নাই। আমি বলি কি, তুমি এদের দুজনকে কাজে ডেকে এখনই বিয়ে দিয়ে দাও, না হলে পরে কি হবে? আচ্ছা, আমি এখন কাজীকে ডেকে বাসায় আসতে বলছি। দরজার সামনে দাঁড়িয়ে আছি, কি করব বুঝে উঠতে পারছি না। রুমের মধ্যে প্রবেশ করব কি করব না, আর কোনো চিন্তা না করে খট করে দরজা খুলে রুমের মধ্যে ঢুকে পড়ি। দরজা লাগিয়ে যে 5 ফিটের সামনের দিকে এগোতে যাব, ঠিক তখনই পপির আপু এসে আমার পায়ে সালাম করে। আমি তো তা দেখে অবাক হয়ে যাই। এই মেয়ের আবার কি হলো, ভূতে তুলো নাকি? বাসর করে আমি আপুকে রাগানোর জন্য বলতে লাগি, বেঁচে থাকো আপু, বেঁচে থাকো, অনেক বড় হও। কি বলি কুত্তা, আমি তোর আপু তাই না? দেখাচ্ছি আপু কি করতে পারে। কথাটা বলে আপু আমার শার্টের গলা চেপে ধরে খাটে নিয়ে গিয়ে ফেলে দেয়। আমার বুকের ওপর উঠে এলোপাতারি লিপ কিস করতে লাগে। নিমেষে হারিয়ে যায় একে অপরের মধ্যে, যেখানে এখন আর বাধা দেওয়ার মতো কেউ নেই। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফিজ।